হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টার থেকে কিছু প্রবলেমস করিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টার থেকে আর দুয়ারি মজুমদার মাইতির বই থেকে প্রবলেম সেট 1-এর কিছু প্রবলেমস করাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা করি এমসিকিউ গুলো খুব ভালো লাগবে তোমাদের, এবং এমসিকিউ গুলো খুব ইম্পর্ট্যান্ট, ওখান থেকে অনেকগুলো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর কোনো কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমাদের প্রথম এমসিকিউটা কি বলছে। একটি উলম্ব দীর্ঘ তারের মধ্য দিয়ে ঊর্ধ্বমুখী তড়িৎ প্রবাহ হলো আই। তার মানে একটা তার আছে, উলম্ব দীর্ঘ মানে ইনফাইনাইট ওয়্যার আছে একটা, ঠিক আছে, অসীম দৈর্ঘ্যের একটা তার আছে। তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত বলেছে, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই। ঠিক আছে, তাহলে এখান দিয়ে আমার আই তড়িৎ প্রবাহ হচ্ছে। তারটির পূর্ব দিকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে। তাহলে দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বা ডাইরেকশন নির্ণয় করতে দিয়েছে। একটা কথা সবসময় মাথায় রাখবে, দুরকম কারেন্ট হতে পারে। একটা হতে পারে এরকম স্ট্রেট ওয়্যার, মানে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। আরেকটা হতে পারে সলিনয়েডাল, মানে এরকম তারের পাক আছে, সেই পাকের মধ্যে দিয়ে এরকম ঘুরে ঘুরে কারেন্ট যাচ্ছে। তাহলে এই দুটো ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কি হবে সেটা আগে বুঝে নাও তোমরা কনসেপ্টটা। ধরো এটা আমাদের ডান হাত, এইটা ধরো তার, তারের মধ্যে কারেন্ট যাচ্ছে। তাহলে সব যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে কারেন্টটা যেদিকে যাচ্ছে সেই দিকে আমি আমার বুড়ো আঙুলটা বা থামকে প্লেস করব। তাহলে ধরো এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এদিকে আমি থামটাকে প্লেস করলাম। এই অবস্থায় যদি স্ট্রেট কারেন্ট যায় তাহলে আমার বাকি চারটে আঙুল যেদিকে রোটেট করে, মানে ধরো এদিকে কারেন্ট যাচ্ছে তাহলে বাকি চারটে এইভাবে রোটেট করছে, তাই তো? তাহলে এদিকে কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এই বাকি চারটে আঙুল যেদিকে ঘুরবে সেই দিকে হবে। তার মানে সোজা কারেন্ট গেলে একটা সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং তার ডাইরেকশন এরকম। বোঝা গেল? এবার মনে করো যে সার্কুলারলি কারেন্ট যাচ্ছে, তাহলে এরকম একটা তার আছে সলিনয়েডাল, মানে দেখো ধরো এইরকম একটা তার আছে যেটার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? তাহলে প্রথমটার ক্ষেত্রে তোমরা দেখলে এইরকম ম্যাগনেটিক ফিল্ডটা হবে, ওকে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, যদি সার্কুলারলি কারেন্ট যায় তাহলে এই চারটে আঙুলকে আমি ওই সার্কুলার কারেন্টের দিকে রাখবো। তখন আমার বুড়ো আঙুলটা যেদিকে দিক নির্ণয় করবে, যেদিকে দেখাবে, সেই দিকটা হবে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে ধরো এইরকম ভাবে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমি দেখাই তাহলে এই দিকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে আমি যেটা এঁকেছি সেটা দেখো, সেটা এইভাবে কারেন্ট যাচ্ছে, তাই তো? তাহলে এইভাবে কারেন্ট গেলে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা এদিকে সোজা সোজা হবে। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হলো যে সার্কুলার কারেন্টের ক্ষেত্রে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড হবে আর স্ট্রেট কারেন্টের ক্ষেত্রে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড হবে। তো এই ক্ষেত্রে আমাদের কারেন্টটা হচ্ছে স্ট্রেট, তাই তো? তাহলে স্ট্রেট মানে আমার সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড হবে। আচ্ছা, তো এবার আমরা দেখে নিই যে এখানে বলেছে যে তারটার পূর্ব দিকে আর দূরত্বে, তাহলে আমাদেরকে একটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এঁকে নিতে হবে। তাহলে এটা ধরো এরকম ভাবে এঁকে নিলাম, এটা প্লেনে আছে, মানে সোজা এরকম তারটা যাচ্ছে, আর এই যে প্লেন, এই যে সমতল, আমার হাতের সমতল, এই সমতলে ধরো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ডাইরেকশন আছে। তাহলে এটা ধরো নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, ঠিক আছে। তাহলে বলেছে তারটির পূর্ব দিকে, তাহলে এই পূর্ব দিকে ধরো আর দূরত্ব, এটা সাপোজ এটা আর দূরত্ব, আর দূরত্বে কোনো বিন্দু, ধরো বিন্দুটা পি, এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা কোন ভূমিকা হবে। তো দেখো তারটা আছে এইভাবে, তারটাকে ধরো এইভাবে রেখেছি, এরকম ঘোরাও, ঘোরালে দেখো দেখতে পাবে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশনটা এই বরাবর হচ্ছে। কারণ এই এই আমার কারেন্ট যাচ্ছে এই পূর্ব দিক, পূর্ব দিক থেকে এই দিক ঘুরছে, ঠিক আছে। তাহলে এটা দেখো উত্তর দিকে, মানে নর্থ ডাইরেকশনে যাচ্ছে, তাই তো, উত্তর দিকে। তাহলে দেখো আমার উত্তর হবে অপশন বি, উত্তর দিকে। বেশ, সেকেন্ড এমসিকিউটা দেখি। বলেছে একটি খাড়া এবং সোজা পরিবাহীতে, এখানেও সেই খাড়া সোজা পরিবাহী বলতে সোজা একটা দীর্ঘ তার আছে এরকম একটা, ওকে, এটাই খাড়া দীর্ঘ পরিবাহী। প্রবাহের অভিমুখ উলম্বভাবে ওপর দিকে, মানে এই দিকে উলম্বভাবে উপর দিকে যাচ্ছে। একটি বিন্দু পি পরিবাহীটির
পূর্ব দিকে স্বল্প অল্প দূরত্বে অবস্থিত। আবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলেছে, তাহলে আমি একটু এঁকে নিই। ধরো এটা এরকম, তাহলে এটা নর্থ ছিল, এটা সাউথ ছিল, এটা ওয়েস্ট ছিল, এটা ইস্ট ছিল। বলেছে পি, একটি বিন্দু পি পূর্ব দিকে অবস্থিত, ইস্টের দিকে একটা বিন্দু পি অবস্থিত। আরেকটি বিন্দু কিউ একই দূরত্বে পশ্চিম দিকে অবস্থিত, তাহলে একই দূরত্বে এখানে একটা কিউ অবস্থিত। ওকে, তাহলে পি কিউ বুঝে গেলাম। পি বিন্দুতে চৌম্বকীয় ক্ষেত্রের মান কিউ বিন্দুতে চৌম্বকীয় ক্ষেত্রের মানের বেশি হবে, সমান হবে, না মানের চেয়ে কম হবে, নাকি বেশি কম নির্ভর করবে প্রবাহের মানের ওপর। তাহলে বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে, পি আর কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আর মান দুটোই নির্ণয় করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে তারা সমান হবে না অসমান হবে। তো দেখো আগের প্রশ্নটাতে আমরা দেখলাম যে এই পি বিন্দুটাতে কিরকম ম্যাগনেটিক ফিল্ড হবে এবং সেটার ভ্যালু কত হবে, কোন ডাইরেকশনে হবে, এই নর্থ ডাইরেকশনে, তাই তো। এবার বলেছে এখানে শুধু মানটা চাই, মান মানে ম্যাগনিটিউডটা, আমার অভিমুখ চাই না। তাহলে মানটা কত হবে, মিউ0 আই বাই 2 পাই, আর আরটা কি, এই পি বিন্দুর দূরত্ব। তাহলে ওই অরিজিন থেকে, মানে এটা ধরো অরিজিন, এই অরিজিন থেকে ডিস্টেন্স পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড হবে 2 পাই। এটা কোথা থেকে পাই, অ্যাম্পিয়ারের বদ্ধলূপ সূত্র থেকে এটা আমরা জানতে পারি। এবার কিউ বিন্দুতে কত হবে, দেখো কিউ বিন্দুতে হবে মিউ0 আই বাই 2 পাই আর, কারণ এই ডিস্টেন্সটা তো আর আমাকে বলেছে সম দূরত্বে অবস্থিত, তার মানে অরিজিন থেকে পিটাও যত দূরে, অরিজিন থেকে কিউটাও সেম ডিস্টেন্স। তাহলে পি ও এই ডিস্টেন্স যদি সেম হয়, তাহলে এখানে মিউ0 আই বাই 2 পার হবে। তার মানে বি অ্যাট পি ইজ ইকুয়ালস টু বি অ্যাট কিউ। তার মানে দুটো চৌম্বক ক্ষেত্রের মান সমান হবে। তাহলে কোন অপশনটা কারেক্ট আমাদের, এই বি, অপশন বি, কিউ বিন্দুতে চৌম্বকীয় ক্ষেত্রের মানের সমান, পি আর কিউ চৌম্বকীয় ক্ষেত্রের মান সমান। পরের এমসিকিউটা দেখে নিই। বলেছে এন সংখ্যক পাকযুক্ত 10 সেন্টিমিটার। তাহলে আমাকে কি কি ইনফরমেশন দিয়েছে, বলেছে এন সংখ্যক পাক 10 সেন্টিমিটার হচ্ছে দেখো ব্যাসার্ধ। একটি বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, আমাকে কারেন্ট দিয়ে দিয়েছে 1 অ্যাম্পিয়ার। প্রবাহটা, পরিবাহীটা কিরকম, বৃত্তাকার। তাহলে আমরা বৃত্তাকার পরিবাহী, এটা ঠিক হলো না, এটা সার্কুলার বৃত্তাকার পরিবাহী। এই বৃত্তাকার পরিবাহীর সেন্টার ধরো এটা, সেন্টার হচ্ছে ও, এর ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ বলেছে 10 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা ধরো 10 সেন্টিমিটার। কত কারেন্ট যাচ্ছে, কারেন্ট বলেছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রটা বলে দিয়েছে, দেখো পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বলে দিয়েছে। তাহলে পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত, বি অ্যাট ধরো ও, সেটা কত, সেটা বলেছে 4 পাই ইন্টু 10⁻⁻6 টেসলা। হলে এন এর মান কত, এটা খুব খুব সহজ। দেখো আমরা চৌম্বক ক্ষেত্র যে কোনো পরিবাহী যদি বৃত্তাকার পরিবাহী হয়, তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত জানি, তার এক্সপ্রেশন বা ফর্মুলাটা মিউ0 এন আই ডিভাইডেড বাই 2r। যেখানে মিউ0টা তো জানো তোমরা, চৌম্বক ভেদ্যতা শূন্য মাধ্যমে, আর এন হচ্ছে পাক সংখ্যা। তাহলে এখানে পাক সংখ্যাটাই চেয়েছে, এই এন এর ভ্যালুটাই আমাদের চেয়েছে। আই হচ্ছে কারেন্ট, সেটা দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, 2r, আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 4 পাই ইন্টু 10⁻⁻6 টেসলা। এটাই ভ্যালুটাই দেওয়া আছে কোশ্চেনে। এখান থেকে দেখো আমি n সমান লিখতে পারি 4 পাই 10⁻⁻6 ইন্টু 2 ইন্টু r ডিভাইডেড বাই মিউ0 ইন্টু n। এবার সরি, মিউ0 n হবে না, মিউ0 ইন্টু তোমার i, ঠিক আছে, i এর ভ্যালু দেওয়া আছে, n এর ভ্যালুটা তোমরা বার করবো। এইটা সমান 4 পাই ইন্টু 10⁻⁻6 ইন্টু 2, দেখো আর বলেছে 10 সেন্টিমিটার, আমাদেরকে মিটারে করতে হলে কি করতে হবে, 10 ইন্টু 10⁻⁻2 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটারে হলো। আর নিচে আমার থাকবে মিউ0 কত, 4 পাই ইন্টু 10⁻⁻7, মিউ0 এর মান তোমরা জানো, এটা ইন্টু i মানে হচ্ছে, i হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 1। এটা সমান কত হবে, দেখো 4 পাই ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল গুলো দেখাচ্ছি আমি। এইখানে 10, দেখো 10 ইন্টু, এখানে আছে 10 ইন্টু 10⁻², তাই তো। তাহলে দেখো 10 ওপরে হবে
10⁻⁻6 আর -2 মানে -8 আর 10, তার মানে 10⁻⁷, আর নিচেও হবে 10⁻⁷ ইন্টু 2 আছে একটা, তাহলে ওপর নিচে 10⁻⁷, আবার কেটে গেল, তাহলে আমার থাকলো 2, তার মানে n = 2, তাই তো? তার মানে পাক সংখ্যা আমাদের কত? এই অপশন সি। দেখো খুব সহজ, কিন্তু জিনিসগুলো একটু জাস্ট ফর্মুলাটা এরকম রাখতে হবে আর কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। এরপরের কোশ্চেনটা দেখো, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীর কেন্দ্রে এবং কেন্দ্র থেকে আর দূরত্বে। আচ্ছা দেখো, তাহলে একটা বৃত্তাকার কুণ্ডলী আছে, বৃত্তাকার কুণ্ডলী, ধরো এটা আমার বৃত্তাকার কুণ্ডলী, আমি এইভাবে এঁকেছি বৃত্তটাকে, ঠিক আছে? বৃত্তটা আগের বারে এরকম এঁকেছিলাম, এবার বৃত্তটা এইভাবে আছে। বলেছে এই বৃত্তের ব্যাসার্ধ কত? আর। ব্যাসার্ধটা হচ্ছে আমার আর ব্যাসার্ধ, ওকে, এটা হচ্ছে আমার আর। আচ্ছা, এবার বলেছে কেন্দ্র থেকে আর দূরত্বে, তাহলে কেন্দ্র থেকেও আমি এই কেন্দ্র থেকে আর দূরত্বে যাব এই বরাবর, অক্ষ বরাবর, বলেছে অক্ষের উপর অবস্থিত, তাহলে এটাও আর। অবস্থিত কোনো বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র যথাক্রমে B1 ও B2, ওকে। তাহলে কেন্দ্রতে হচ্ছে, কেন্দ্রের পয়েন্টটা ধরো ও, আর এটা ধরো P, তার মানে B at PO সেটা ধরো B1, আর B at P সেটা হচ্ছে B2। এই দুটোর অনুপাত চেয়েছে, এই B1 B2 কত হবে তার অনুপাত চেয়েছে। তো দেখো B1 একটু আগেই আমি বললাম, B1 মানে হচ্ছে μ0 Ni/2r। এটা হচ্ছে B1 মানে বৃত্তটার কেন্দ্রে। আর অক্ষ বরাবর আর দূরে কত হবে দেখো, তো অক্ষ বরাবর তোমরা নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনটা জানো, সেটা আমরা প্রথমে লিখে নেব। তাহলে অক্ষ বরাবর যেটা এক্সপ্রেশন হয় সেটা হয় μ0 I/2r ইন্টু μ0 Ni বলতে পারো /2r ইন্টু 1 r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা μ0 Ni/2r হবে না, 2 হবে r স্কয়ার r বাই এটা, ওকে। তো এখানে আমি x এর জায়গায় দেখো x এর যে ভ্যালু, এই যে x লিখেছি, এই x টা কি ছিল? x টা ছিল এই ডিসটেন্সটা, কিন্তু এখানে আমার ডিসটেন্সটা বলে দিয়েছে r, তাহলে আমি এখানে r বসিয়ে দেবো x এর জায়গায়। তাহলে আমার থাকবে μ0 Ni/2 ইন্টু r বাই r স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এন্ড এটা সমান কি হবে? μ0 Ni/2 ইন্টু, দেখো r স্কয়ার, তার মানে ভেতরে হবে 2r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। এবার দেখো এই r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, তার মানে r স্কয়ারের যদি আমরা রুট ওভার নিই তাহলে r হবে, তার মানে r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটার ভ্যালু কত হবে? r কিউব, ঠিক আছে। r স্কয়ার আছে আবার রুট আছে, তার মানে r কিউব, আর 2 টু দি পাওয়ার 3/2 এটা কি হবে? 2√2, ওকে। তাহলে এটা হবে 2√2, এটা উপরে হবে r স্কয়ার, উপরটাও r স্কয়ার, ঠিক আছে। এক্সপ্রেশনটা একটু ভুল লিখেছিলাম, উপরটা r স্কয়ার হবে। তাহলে এটা কি দাঁড়াবে দেখো, μ0 Ni/2 ইন্টু r স্কয়ার বাই 2√2, 2√2 হচ্ছে r কিউব, ওকে। তাহলে এই r স্কয়ার আর কিউব কেটে গেল, নিচে r থাকবে μ0 Ni/2 বাই 2√2, তাহলে পড়ে রইল μ0 Ni ডিভাইডেড বাই 2√2 ইন্টু 2r। এবার দেখো এই μ0 Ni, এই যে পার্টটা আমি মার্ক করছি, সেই পার্টটা দেখো, এই পার্টটা কি B1, μ0 Ni/2r হচ্ছে B1, তাহলে এটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এটাকে লিখতে পারি, এখানে লিখছি, এটাকে লিখতে পারি 1/2√2 ইন্টু B1, তাই তো। এটা সমান কি? B2। তাহলে B1 আর B2 এর অনুপাত চেয়েছে, তো অনুপাতটা আমরা কিভাবে করব? এখান থেকে দেখো অনুপাত আমরা লিখে ফেলতে পারি, এখান থেকে যদি আমরা অনুপাত লিখি B1/B2, এটা সমান কি হবে?
2√2/1। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোন অপশনটা কারেক্ট, এখানে অপশন সি কারেক্ট, 2√2:1। আচ্ছা, পরের এমসিকিউ দেখে নিই। পরের এমসিকিউ কি বলেছে, চিত্রে প্রদর্শিত পরিবাহীটি দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। কোন পরিবাহী? পরিবাহীটা হচ্ছে এইটাই, যেটা লাল মার্ক করা আছে। ওকে, দেখো এই দেখো যে কোনো, যদি ধরো তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে এবং তার জন্য যদি চৌম্বক ক্ষেত্র বার করতে বলে, যদি এইরকম পরিবাহী থাকে যেখানে ধরো কিছুটা স্ট্রেট আছে, কিছুটা বাঁকানো আছে, আবার স্ট্রেট আছে, সেই ক্ষেত্রে কি করবে তোমরা, স্ট্রেট পোর্শনগুলোর জন্য, যেগুলো সোজা পোর্শন, সেইগুলোর জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করে নেবে, আর বাঁকানো যে পোর্শন সেগুলোর জন্য আলাদা করে ম্যাগনেটিক ফিল্ড বের করে নেবে। তারপর তোমাদের কাজ হবে এই দুটোকে যোগ করে দেওয়া। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে স্ট্রেট পোর্শন, তাহলে তোমরা কি করবে, প্রথমে স্ট্রেট পোর্শনের জন্য বার করবে স্ট্রেট প্লাস কার্ভ, মানে সোজা পোর্শনটার জন্য আলাদাভাবে চৌম্বক ক্ষেত্র বার করলে, বাঁকানো পোর্শনের জন্য আলাদাভাবে চৌম্বক ক্ষেত্র বার করলে, দুটো জুড়ে দিলে, তাহলে জুড়ে দিলে কিন্তু তোমরা টোটাল যে চৌম্বক ক্ষেত্র সেটা পেয়ে যাবে। এখানে আমরা দেখে নিই যে এটার ক্ষেত্রে কি হবে। তাহলে দেখেন এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এই অবধি ওকে স্ট্রেট, আর একটা হচ্ছে এই পোর্শনটা বাঁকানো পোর্শন। তাহলে আমরা প্রথমে স্ট্রেট পোর্শনটা দেখে নিই। দেখো স্ট্রেট পোর্শনটা যদি আমি আঁকি আলাদাভাবে, একটু আলাদাভাবে এঁকে নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো স্ট্রেট পোর্শনটা আছে তোমাদের এরকম, তাই তো? তাহলে আমি শুধু স্ট্রেট পোর্শনটা এঁকেছি। এই স্ট্রেট পোর্শনের এইদিকে কিন্তু ইনফাইনাইট, মানে এইদিকে তারটা অনেক দূর অবধি আছে। ওকে, দেখো দেখাইনি কারেন্ট কোন দিকে যাচ্ছে, এইদিকে, এটা এই ডাইরেকশনে, এটা হচ্ছে ওয়াই ডাইরেকশন, এটা এক্স ডাইরেকশন, এটা জেড ডাইরেকশন। জেড থেকে ওয়াই এর দিকে, এক্স ওয়াই প্লেনের দিকে যাচ্ছে কারেন্ট। আচ্ছা, এটা হচ্ছে ও। এবার আমি শুধু এইটার জন্য ম্যাগনেটিক ফিল্ডটাকে বার করব। দেখো আমরা অসীম দৈর্ঘ্যের তারের জন্য কিন্তু চৌম্বক ক্ষেত্র কত হয় সেটা জানি। তা অসীম দৈর্ঘ্য তারের জন্য কত হয়, বি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 2πr। এটা খুব সহজেই তোমরা জানো অ্যাম্পিয়ারের বদ্ধলব সূত্র থেকে। দেখো এখানে এই তারটা, এই পয়েন্টটাতে যদি চৌম্বক ক্ষেত্র বার করি, মানে ও পয়েন্টে, তাহলে আমরা ভাবতে পারি যে একটা তারের, অসীম দৈর্ঘ্যের তার, তার একটা প্রান্তে একদিকটা অসীম, আরেক দিকটা সীমিত। মানে এই প্রান্তটা, এই দিকটা তো অসীম, কিন্তু এই প্রান্তটা তো সীমিত, এখানে শেষ। তাহলে এটা অর্ধ অসীম তার, এবং সেই অর্ধ অসীম তারের শেষ প্রান্তে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। তাহলে পূর্ণ অসীমের জন্য চৌম্বক ক্ষেত্র এটা যদি হয়, তাহলে অর্ধ অসীমের জন্য এর হাফ হবে। তাহলে আমার কত হবে, বি অ্যাট জিরো, তারপর এটা হবে মিউ জিরো আই বাই 4πr। তাহলে একটা পোর্শনের জন্য আমি ম্যাগনেটিক ফিল্ড পেয়ে গেলাম। সেকেন্ড পোর্শনটা কিরকম আছে দেখো, সেকেন্ড পোর্শনটা আছে, আবার আমি একটু এঁকে নিচ্ছি তোমাদের বোঝার জন্য, জেড এক্স আর ওয়াই। এটা এই সেকেন্ড পোর্শনটা আছে এরকম, তাই তো? এরকম আছে। এখানে বলেছে এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, এবং এর রেডিয়াস দেখো, দেখো বলেছে 0,r,0, আর এটা বলেছে r,0,0,0। তার মানে এই পয়েন্টটা থেকে এই যে ডিস্টেন্স, এটাও আর এই যে ডিস্টেন্স এটাও আর। ওকে, তার মানে এটা রেডিয়াসটা বেসিক্যালি আর, এই যে রেডিয়াস, ধরো এটার যদি রেডিয়াস টানা হয় এরকম, এই রেডিয়াসটা হচ্ছে আর। বোঝা গেল? এবং দেখো এই বৃত্ত, এটা তো একটা বৃত্তের চাপ, মানে একটা বৃত্তের অংশ, একটা বৃত্তের 1/4। দেখো এই অংশটা। তাহলে আমরা একটা পূর্ণ বৃত্তের জন্য কিন্তু চৌম্বক ক্ষেত্র জানি। একটা পূর্ণ বৃত্তের কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র হয়, মিউ জিরো এন আই ডিভাইডেড বাই 2r, তাই তো? এখানে দেখো এনটা হচ্ছে 1, এখানে এনটা 1, মানে একটাই পাক সংখ্যা। তাহলে আমি লিখতে পারি এটাকে, যদি একটাই পাক সংখ্যা হয় তাহলে এটাকে লিখতে পারি মিউ জিরো আই বাই 2r। কিন্তু দেখো এখানে পূর্ণ বৃত্ত নেই, এখানে একটা বৃত্তের 1/4 আছে। তাহলে আমি যদি এই চৌম্বক ক্ষেত্রটাকে 1/4 করে দিই, তাহলে এই পোর্শনের জন্য পেয়ে যাব, এই পোর্শনটার জন্য। ঠিক আছে, বোঝা গেল লজিকটা? তাহলে আমার এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, মিউ জিরো আই বাই 2r ইন্টু 1/8। ওকে, আচ্ছা, তাহলে এই দুটো এবার জুড়ে দিই, এই মিউ জিরো আই বাই 4πr আর মিউ জিরো আই বাই 2r 1/8। এবার এর ডাইরেকশনগুলো দেখো দেওয়া আছে অপশনে, দেখো আই ক্যাপ, জি কে ক্যাপ, জে ক্যাপ আছে। তাহলে আমাদেরকে অভিমুখটাও বার করতে হবে, অভিমুখ কোন দিকে হবে। দেখো আবার আমি আমার সূত্র লাগাবো প্রথমে প্রশ্নে যেটা বলেছিলাম। তাহলে প্রথমটাতে দেখো
আমার কারেন্ট যাচ্ছে এক্স ওয়াই প্লেনের দিকে, মানে জেড থেকে। তাহলে আমি এদিকে বসালাম, বসিয়ে এরকম ভাবে ঘোরাও, দেখো অরিজিনে কোন দিকে হচ্ছে। অরিজিনে দেখো ঘোরালে মাইনাস এক্স এর দিকে হবে, তোমরা একটু দেখতে পারো করে, এই দিকে হবে, কারণ এরকম আছে এই দিকে ঘুরবে, তাহলে মাইনাস এক্স এর দিকে হবে। তার মানে এটা হবে মাইনাস আই ক্যাপ, এইটা হবে তোমার মাইনাস আই ক্যাপ। আর যেটা ঘোরানো আছে এরকম আছে, ঠিক আছে। তাহলে এরকম যদি আমি করি, কোন দিকে যাবে কারেন্টের ডাইরেকশনে? মাইনাস জেড এর দিকে, তাহলে মাইনাস কে ক্যাপ, এইটা হবে মাইনাস কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ। এবার আমি দুটোকে জুড়িয়ে দেবো, তাহলে বি টোটাল পেয়ে যাবো। তাহলে বি টোটাল হচ্ছে মিউ আই ডিভাইডেড বাই 4 পাই আর মাইনাস আই ক্যাপ প্লাস মিউ আই ডিভাইডেড বাই 8 ইন্টু 2r, এটা হচ্ছে মাইনাস কে ক্যাপ। এবার আমি কমন নিই, মাইনাসটা কমন নিলাম, মিউ আই বাই 4r কমন নিলাম, কি পড়ে থাকবে? 1 বাই পাই পড়ে থাকবে, আর আই ক্যাপ পড়ে থাকবে, প্লাস এখানে পড়ে থাকবে হাফ, ঠিক আছে, হাফ পড়ে থাকবে, হাফ ইন্টু, দেখো এখানে 1/8 না, এটা সরি, এটা 1/4 হবে, কারণ এটা তো 1/4 বললাম, ঠিক আছে, এটা 1/4 হবে। তাহলে এখানে পড়ে থাকবে হাফ ইন্টু, এটাও হবে 1/4 এখানে, কারণ এটা 1/4, তাই তো, এই যে কার্ভটা এটা 1/4, তার মানে বৃত্তের 1/4 অংশ। আচ্ছা, হাফ ইন্টু কে ক্যাপ। ওকে, তা দেখো এই যে অপশনটা মিউ আই বাই 4r 1 বাই পাই আই ক্যাপ প্লাস হাফ কে ক্যাপ, দেখো এই অপশনটার সাথে মিলে যাচ্ছে, এই অপশনটার সাথে। তাহলে আমাদের উত্তর হবে এই অপশনটা, অপশন এ। ঠিক আছে, খুব সোজা, কিন্তু একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে কিভাবে একটা জটিল পরিবাহীর জন্য আমরা চুম্বক ক্ষেত্র বার করব। এরপরের অঙ্কটা দেখো, বলেছে ধনাত্মক জেড অক্ষ বরাবর। দেখো যখনই তোমাদের অ্যাক্সিস বলে দেবে, আমি একটা জিনিস বলেছি যে অ্যাক্সিস বলে দিলে কিন্তু তোমরা প্রথমেই অ্যাক্সিস গুলো ড্র করে নেবে। তাহলে আমি একটা অ্যাক্সিস সিস্টেম ড্র করে নিলাম, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে আমার এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ওকে, এবার বলেছে জেড অক্ষ বরাবর একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। তাহলে এই অক্ষ বরাবর একটা চৌম্বক ক্ষেত্র আছে, এই অক্ষ বরাবর এই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে বি ধরো। এই ক্ষেত্রে একটি তড়িৎবাহী সামতলিক লুপকে কিভাবে রাখলে লুপটি কোনো টর্ক অনুভব করবে না? তো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো লুপকে যদি রাখা হয়, সেই লুপের টর্কের এক্সপ্রেশন কি ছিল? ধরো টাউ, সেই টাউ সমান হচ্ছে এন আই এ ক্রস বি। এটা কি? এন হচ্ছে পাক সংখ্যা, আই হচ্ছে প্রভাবমাত্রা, এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এখানে দেখো চৌম্বক ক্ষেত্রটা কোন ডাইরেকশনে, তাহলে এ ক্রস বিটা, এই এ ক্রস বি এটাকে আমি লিখতে পারি এ বি সাইন থিটা, তাই লিখতে পারি। এবার আমার যদি থিটা 0 ডিগ্রি হয় তবেই কিন্তু এই এ বি সাইন থিটা 0 হবে, থিটা 0 ডিগ্রি হলে এ বি সাইন থিটা 0। এবার এ আর বি এর মধ্যে তাহলে অ্যাঙ্গেলটা বা কোণটা আমাকে 0 করতে হবে, তবেই লুপটা কোনো টর্ক অনুভব করবে না। এখানে দেখো এ হচ্ছে এরিয়া, এরিয়ার এরিয়া ভেক্টর কোন দিকে হয়? একটা এরিয়ার, ধরো সাপোজ এরকম একটা এরিয়া আছে, ধরো এইটা একটা এরিয়া, ঠিক আছে, আমার হাতের তলটা একটা এরিয়া, এই এরিয়ার এরিয়া ভেক্টর কোন দিকে? এই তলের সাথে লম্ব হবে। তাহলে এখানে এই তলটার সাথে লম্ব হবে হচ্ছে এরিয়া ভেক্টর, ধরো এন ক্যাপ। আচ্ছা, তাহলে বি এর ডাইরেকশন আমরা বলে দিচ্ছি জেড, ঠিক আছে, তাহলে এই জেড এর ডাইরেকশনে এরিয়া ভেক্টরটা হতে হবে, তবেই ওদের মধ্যে অ্যাঙ্গেল 0 হবে। তাহলে যদি জেড এর দিকে এরিয়া ভেক্টর হতে হয়, তাহলে এক্স ওয়াই তলে আমাকে তলটা থাকতে হবে, কারণ তার সাথে লম্ব হবে বললাম এরিয়া ভেক্টর। তাহলে এক্স ওয়াই তলে যদি তলটা থাকে তবেই লম্ব হবে, এরিয়া ভেক্টরটা জেড এর দিকে হবে, তার মানে তলটা হবে, তলটা এখানে থাকতে হবে, এরকম একটা তল হতে হবে। যদি এরকম একটা তল হয় তবেই তার এরিয়া ভেক্টর এই জেড এর ডাইরেকশনে হবে। ওকে, তাহলে এ এর ডাইরেকশন এটা হয়ে গেল। তাহলে এ আর বি সেম ডাইরেকশনে, মানে জেড এর ডাইরেকশনে যদি হয় তখন কিন্তু টাও সমান 0 হবে। বোঝা গেল? তার মানে আমাদের উত্তর হবে এক্স ওয়াই সমতলে। তাহলে এক্স ওয়াই সমতলে যদি আমরা একটা লুপকে রাখি,
এবং ম্যাগনেটিক ফিল্ডও যদি জেড ডাইরেকশনে হয়, তখন দুজনের মানে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড একই ডাইরেকশনে থাকার কারণে টর্কটা শূন্য হবে। বোঝা গেল আশা করি। এর পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন বলছে, এ বাহু বিশিষ্ট একটি বর্গাকার তড়িৎ বর্তনী একটি লম্বা ঋজু পরিবাহী দিয়ে এ দূরত্বে অবস্থিত। দেখো ছবিটা দিয়ে দিয়েছে। এই ছবিতে এই একটা তার আছে, তারের মধ্যে দিয়ে এদিকে I1 কারেন্ট যাচ্ছে, এখানে একটা লুপ আছে মানে আরেকটা লুপ আছে পরিবাহীর, সেখানে কারেন্ট যাচ্ছে I2। ওকে, লুপটা আর তারের মধ্যে দূরত্ব হচ্ছে এ, এবং এই লুপটার বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু এ বলে দিয়েছে, একটা স্কোয়ার মানে বর্গক্ষেত্র। আচ্ছা, এই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা ফোর্স বার করব। প্রথমে দেখে নেব আমরা যে ফোর্সের ডিরেকশনগুলো কোন দিকে হবে এই ক্ষেত্রে, ঠিক আছে, দিকগুলো কোন দিকে হবে। তো আবার আমার সেই সূত্র লাগাই, মানে হাতের ডান হাতের সূত্র। তাহলে দেখো একটা একটা বাহু উপরে, প্রথমে এবির উপরে দেখো, এবির উপরে কোন দিকে হবে। দেখো আমি মনে রাখবে যে সমমেরু বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে, ঠিক আছে। তাহলে লুপটাতে যে কারেন্ট যাচ্ছে, এই যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড আর এই তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো চৌম্বক ক্ষেত্রের দিক যদি একই দিকে হয়ে যায় একটা পয়েন্টে, তাহলে বিকর্ষণ হবে। আর যদি এই দুটো লুপের জন্য যদি বিপরীত দিকে হয় তাহলে আকর্ষণ হবে। তাহলে আমি দেখব, দেখো এই তারটার জন্য I1 কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে, ধরো এখানে একটা পয়েন্ট পি আছে, সাপোজ এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে পি, এই পি পয়েন্টে I1 কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, তাহলে এরকম আছে, এরকম ঘুরবে, ঠিক আছে। এরকম যদি ঘোরে, তার মানে এপি পয়েন্টটা I1 এর জন্য হবে ক্রস, ক্রস মানে তল থেকে, মানে তল থেকে ভেতরের দিকে, ভেতরের দিকে। আচ্ছা, এবার I2 এর জন্য দেখে নিই। তাহলে এবি সেগমেন্ট, ধরো এই সেগমেন্ট, এই যে এবি সেগমেন্ট, এই সেগমেন্টটার যোগ্য কোন দিকে হবে, এই সেগমেন্টটা উপর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে উপর দিকে কারেন্ট গেলে এরকম ঘুরবে। তাহলে ঘুরে এসে দেখো এরকম ঘুরে এসে তলার দিক থেকে উপর দিকে আসছে, তাহলে এটা হবে ডট, মানে প্লেন থেকে এই দিকে, তারের জন্য ছিল ভেতর দিকে, এটা ছিল, এটা হলো উপর দিকে। তাহলে বিপরীত মেরু, বিপরীত মেরু মানে আকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে এই এবি সেগমেন্টটাকে, এই এবি সেগমেন্টের উপরে কোন দিকে ফোর্স হবে, এবি সেগমেন্টের উপরে এই দিকে ফোর্স হবে, এই দিকে। ওকে, আকর্ষণ করছে এটা। এবার এবিটা হয়ে গেল। এবার দেখি সিডির উপরে, সিডির উপরে দেখো সিডির জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে। দেখো এই তারটা I1 তারের জন্য তো ভেতর দিকে হবে, এটা চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে কোনটা, সিডির জন্য। সিডিটা আবার নিচের দিকে আছে, তাহলে নিচের দিকে যদি আমি করি, এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, মানে এটাও ওপর থেকে ভেতরের দিকে যাবে, তার মানে দুটোই সমমেরু হয়ে যাচ্ছে। সমমেরু মানে বিকর্ষণ করবে, তাহলে এই দূরের দিকে ঠেলে দেবে। ওকে, এই দূরের দিকে ঠেলে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার বিসি আর এডি দেখি। দেখো বিসি আর এডিতে কারেন্ট যাচ্ছে কোন দিকে, বিসিতে যাচ্ছে এইদিকে আর এডিতে যাচ্ছে এইদিকে, অপোজিট দিকে। তা অপোজিট দিকে কারেন্ট গেলে আমরা দেখতে পেলাম একটা আকর্ষণ একটা বিকর্ষণ হয়, এক্ষুনি দেখতে পেলে। তাহলে এটাতেও নিশ্চয়ই একটা হবে এই ডাইরেকশনে ফোর্স আর একটা হবে এই ডাইরেকশনে। তোমরা এটা হাত দিয়ে ঘুরিয়ে যাচাই করে নিতে পারো একবার। আচ্ছা, এবার দেখো বিসি আর এডি, এই যে দুটো সেগমেন্ট বিসি আর এডি, এই দুটো সেগমেন্ট দেখো তার থেকে সমান দূরত্বে আছে, তাই তো, কারণ এ ডিস্টেন্সে আছে দুটোই, এবং দুটোর ফোর্স বিপরীত দিকে বল প্রয়োগ হচ্ছে। তাহলে সমান দূরত্বে যদি সমান বল প্রয়োগ করি বিপরীত দিকে, তাহলে কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে এই দুটো তারের উপরে কোনো ফোর্স থাকবে না, আমাদের ফোর্স থাকবে এই দুটো তারের উপরে, মানে এ বি আর সিডি। কিন্তু এই দুটো তারের উপরে বল সমান নয়, কেন, কারণ এই তারটার ডিস্টেন্স কত এ, আর এই তারটার ডিস্টেন্স হচ্ছে 2a। আচ্ছা, তাহলে এবার এই দুটোর উপরে নেট ফোর্সটা আমরা বার করব। তাহলে প্রথম তারটার উপর ফোর্স কত, প্রথম তারটা ধরো বি ওয়ান না সরি এখানে ফোর্সটা হচ্ছে ধরো F1 কত হয় I ইন্টু এল ক্রস বি, তাই তো, এটাই ফোর্সের ফর্মুলা। তাহলে এল হচ্ছে আমার এ, আবার এল ক্রস বি, দেখো এল ক্রস বি মানে হচ্ছে এই যে ফোর্সের ডাইরেকশনটা বের করেছি। আচ্ছা, এবার আই এ
আর বিটা হবে এই আইটা কিন্তু I2, তার মানে এটা I2, ওকে। বিটা হবে মিউ জিরো I1 ডিভাইডেড বাই 2 পাই এ। এটা অ্যাম্পিয়ারের বদ্ধলূপ সূত্র থেকে পেলাম। তাহলে এটা টোটাল যেটা যদি লিখি মিউ জিরো I1 I2 এ ডিভাইডেড বাই 2 পাই এ ক্যান্সেল আউট হয়ে যাবে, এ ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা F2 কত হবে? F2 হবে I2 ইন্টু এল ক্রস বি, সেটাকে আমরা লিখতে পারি I2 ইন্টু এ ইন্টু মিউ জিরো I1 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 2a, কারণ এই ডিস্টেন্সটা আমি বললাম 2a, এই টোটাল ডিস্টেন্সটা। আচ্ছা তাহলে এটা হবে মিউ জিরো I1 I2 a ডিভাইডেড বাই 4 পাই a, ওকে। এখানে ক্যান্সেল আউট হবে, এ ক্যান্সেল আউট হয়ে যাবে। যেটা এবার মাইনাস করলে তার F1 মাইনাস F2 যদি করি সেটা নেট ফোর্স, তাই তো। এবার দেখো F1টা বেশি হবে কেন? কারণ এই তারটা কাছে আছে, এই তারটা কম দূরত্বে আছে, তার মানে এর উপরে ফোর্সটা বেশি হবে। তাহলে তাই জন্য F1 মাইনাস F2 করলাম। F1 মাইনাস F2 যদি আমি করি কত পাবো? দেখো মিউ জিরো I1 I2, এটা কমন দুটোতেই আছে, এখানেও মিউ জিরো I1 I2 আছে, এখানেও মিউ জিরো I1 I2 আছে। নিচে 2 পাই, এটাও কমন, তাহলে নিচে 2 পাই এটাও কিন্তু কমন। বাইরে কি থাকবে, ভেতরে কি থাকবে? 1 মাইনাস হাফ। এটা সমান কত দাঁড়াবে তাহলে? মিউ জিরো I1 I2 ডিভাইডেড বাই, এখান থেকে কত পাবো? ভেতর থেকে হাফ পাবো 1/2, তাহলে সেটা যদি বাইরে গুণ হয়ে যায় নিচটা হয়ে যাবে 4 পাই। তাহলে অ্যান্সার হচ্ছে মিউ জিরো I1 I2 বাই 4 পাই। তাহলে কোনটা অ্যান্সার? দেখো দুটো অপশন আছে, মিউ জিরো I1 I2, এটাও মিউ জিরো I1 I2 বাই 4 পাই, এটাও মিউ জিরো I1 I2 বাই 4 পাই। এবার এই পোর্শনটার উপরে আকর্ষণ বল বেশি, কারণ এটা তো এইটার উপরে ফোর্স বেশি এই সেগমেন্টের উপরে, এবং এটার উপরে আকর্ষণ বল হচ্ছে, আর এইটার উপরে বিকর্ষণ বল হচ্ছে, কিন্তু এটার উপরে ফোর্স কম। তাহলে নেট ফোর্স আকর্ষণ হবে, তাই তো, বিকর্ষণ হবে না। তার মানে আমার অ্যান্সার হবে এই অ্যান্সারটা, অপশন হবে অপশন বি, আকর্ষণ বল মিউ জিরো I1 I2 বাই 4 পাই। নেক্সট এমসিকিউ দেখে নিই। দেখো এই আগের এমসিকিউটার সঙ্গে খুব সিমিলার এটা। বলেছে চিত্রানুযায়ী, এই চিত্র অনুযায়ী I1 তড়িৎবাহী একটি দীর্ঘ ঋজু তারের থেকে d দূরত্বে I তড়িৎবাহী একটি বর্গাকার লুপকে অনুভূমিক তলে বসানো হলো। তাহলে এরকম একটা তার আছে, এটা তার ধরো, আর এখানে লুপটা আছে, তাহলে এই পাশাপাশি বসানো হয়েছে, ওকে। এবার বলেছে দূরত্ব দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, লুপটি কোন দিকে, মানে পরিবাহীর দিকে আকর্ষণ বল ফিল করবে, না পরিবাহী থেকে বিপরীত দিকে আকর্ষণ বল ফিল করবে, ঠিক আছে, নাকি টর্ক ফিল করবে। দেখো দেখো এখানে যে দেখো টর্ক কখন ফিল করে? টর্ক তখনই ফিল করে যদি এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এই দুটোর ডাইরেকশন আলাদা হয়, তাই তো। তো এখানে এরিয়া ভেক্টর, লুপটার এরিয়া ভেক্টর কোন দিকে? লুপটার এরিয়া ভেক্টর কিন্তু এর সাথে তলের সাথে পারপেন্ডিকুলার, ওকে। আর দেখো ম্যাগনেটিক ফিল্ড, তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই পোর্শনে ধরো এখানে একটা পয়েন্ট আছে, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে তারের জন্য? ওপর দিকে। মানে এটা যদি তল হয়, তারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড তলের থেকে ওপর দিকে, আবার লুপটার এরিয়া ভেক্টর ওপর দিকে, মানে কোনো টর্ক থাকবে না, এটা ক্লিয়ার। আচ্ছা টর্ক যদি না থাকে তার মানে এই দুটো অপশন আগেই বাদ হয়ে গেল, সি আর ডি। দেখো টর্ক বলেছে, তাহলে টর্ক থাকবে না। এবার আমাদের জানতে হবে যে আকর্ষণ বল অনুভব করবে না বিকর্ষণ বল অনুভব করবে। তো এই প্রবলেমটা আগের প্রবলেমের সিমিলার। তোমরা আগের প্রবলেমটা যদি বুঝে থাকো তাহলে এখানে তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো যে এটা আকর্ষণ বল ফিল করবে। কারণ দেখো এখানে একটা জিনিস দেখে রাখো, তারের মধ্যে দিয়ে যেদিকে কারেন্ট যাচ্ছে, লুপের কাছের প্রান্তটা সেই দিকেই কারেন্ট যাচ্ছে, তাহলে জানবে আকর্ষণ বল ফিল করবে। আর যদি অপোজিট দিকে কারেন্ট যেত, যদি লুপের কারেন্টটা অপোজিট দিকে হয়ে যায়, মানে কাছের যে প্রান্তটা আছে তাতে যদি অপোজিট দিকে হয়ে যায়, তাহলে কিন্তু বিপরীত দিকে। মানে আমি কি বলতে চাইলাম, ধরো এখানে একটা তার আছে, এই তারে কারেন্টটা এইদিকে যাচ্ছে, ওকে। এখানে একটা লুপ আছে, এই লুপের এই বাহুটাতে যদি বিপরীত দিকে কারেন্ট যায়, দেখতেই পাচ্ছ বিপরীত দিকে যাচ্ছে, তার মানে এই দিকে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু এই ফোর্সটা যেটা হবে সেটা কিন্তু রিপালসিভ হবে,
মানে বিকর্ষণ বল হবে। কিন্তু যদি ধরো সাপোজ এইদিকে কারেন্ট যাচ্ছে, ওকে, কারেন্টটা এদিকে যাচ্ছে, আর লুপ যেটা আছে সেখানেও কারেন্টটা সেম ডাইরেকশনে যাচ্ছে, তাহলে কিন্তু অ্যাট্রাকটিভ হবে, মানে আকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, তাহলে এটা মনে রেখে দাও যে লুপের কারেন্ট আর তার লুপের কাছের প্রান্ত, কাছের যে সাইড আর তারের মধ্যে দিয়ে যদি একই দিকে কারেন্ট যায়, এই দুটোর আকর্ষণ বল ফিল করবে। আর যদি দুটো বিপরীত দিকে হয় তাহলে বিকর্ষণ বল ফিল করবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এর পরেরটা দেখো, আই প্রবাহ মাত্রার, এই একটা চিত্র দিয়েছে আই প্রবাহ মাত্রার জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বলেছে। এটা খুব সহজ। দেখো সবসময় মনে রাখবে কোনো তারের চৌম্বক ক্ষেত্র, ধরো একটা তার আছে, এই তারের শেষে এই অক্ষ পজিশনে যদি কোনো চৌম্বক ক্ষেত্র বার করতে বলা হয় তাহলে কিন্তু সেটা শূন্য হয়। সব সময় মনে রাখবে। ধরো এটা তার, এই তারের এইখানে মানে একদম প্রান্ত বিন্দু এই অক্ষ বরাবর, এটা যদি তার হয়, তারের অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে, অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র শূন্য হয়। তাহলে এই এই তারটা এবং এই তারটা, এই দুটোরই এই ও বিন্দুটা অক্ষ বরাবর, তাহলে এই দুটো তারের জন্য কোনো চৌম্বক ক্ষেত্র থাকবে না এখানে। শুধুমাত্র কোন পোর্শনটার জন্য থাকবে? এই পোর্শনটার জন্য, কার্ভ পোর্শনটার জন্য। এবার দেখো একটা পূর্ণ বৃত্তের জন্য সেন্টারে বা কেন্দ্রে কত ম্যাগনেটিক ফিল্ড হয়? সেটা হয় মিউ 0 I n I, এনটা আমি লিখলাম না কারণ n ইকুয়ালস টু 1 এখানে বাই 2r। এবার এটা একটা বৃত্তের দেখো হাফ, এটা একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের জন্য কি হবে? হাফ হয়ে যাবে, b/2 হয়ে যাবে। তাহলে b/2 যদি হয়, এটা হবে মিউ 0 I বাই 4r। খুব সিম্পল। তাহলে এটার অপশন হচ্ছে অপশন ডি, কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নিই, বলেছে এল বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতি তারের মধ্যে দিয়ে আই প্রবাহ মাত্রা চালিত হলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। দেখো এটাও খুব ইজি, একটা বর্গক্ষেত্র বলেছে, এটা ধরো একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ মানে কর্নার বরাবর, তাহলে এটা একটা কর্ণ, আর এটা দাঁড়াও, এটা একটা কর্ণ, আর এক সেকেন্ড, তাহলে বর্গক্ষেত্রটা আমি আরেকবার এঁকে নিই। এটা বর্গক্ষেত্র ধরো, ওকে, এই বর্গক্ষেত্রের কর্ণ ধরো এই একটা কর্ণ আর এই একটা কর্ণ। তাহলে কর্ণের ছেদবিন্দু কোনটা? কর্ণের ছেদবিন্দু হচ্ছে এটা। এইখানে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে, চৌম্বক ক্ষেত্র। বাহুগুলোর দৈর্ঘ্য কত? বাহুগুলোর দৈর্ঘ্য বলেছে এল, তাই তো, বাহুগুলোর দৈর্ঘ্য এল। দেখো এই অ্যাঙ্গেলটা, এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। কারণ আমরা জানি, মাধ্যমিকে পড়েছো তোমরা, যে একটা বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এইটা কত? 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে আমি কোণগুলো পেয়ে গেলাম। এবার তোমরা জানো যে একটা তারের জন্য, ধরো একটা তার আছে এরকম, এই তারের জন্য এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয় তাহলে কি হবে? আমি এই দুটো যোগ করব, এবং এই যে অ্যাঙ্গেল দুটো, ধরো এটা θ1, এটা θ2, এই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করছি। কত হয় সেটা? বি সমান হয় মিউ 0 I বাই 4πr ইন্টু cos of θ1 প্লাস cos of θ2। এখানে দেখো এই জিনিসটা খুব সিমিলার এই পোর্শনটার সাথে। তাহলে শুধু আমি দেখো এখানে চারটে ত্রিভুজ তৈরি, তার মধ্যে এই ত্রিভুজটা, একটা ত্রিভুজ এইটার সাথে খুব সিমিলার। তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রে আমি ম্যাগনেটিক ফিল্ডটা বের করে আমি 4 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমি এই চারটে ত্রিভুজের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র পেয়ে যাবো। তাহলে আমি সেটাই করব। তাহলে দেখো এখানে আমি বসিয়ে দিলাম, এটা একটা ত্রিভুজের জন্য ধরো B1 মিউ 0 I বাই 4πr cos 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি। cos 45 কত? 1/√2, তার মানে মিউ 0 I ডিভাইডেড বাই 4πr ইন্টু 2/√2, এটাই দাঁড়াবে, কারণ 2 cos 45, তাহলে 2/√2, তাহলে 2 এখানে 2 কেটে গেল, তাহলে মিউ 0 I বাই 2√2 ইন্টু πr। ওকে, আবার দেখো এটা একটা সেগমেন্টের জন্য, তাহলে টোটাল যদি করি বি টোটাল, সেটা কত? 4 ইন্টু মিউ 0 I ডিভাইডেড বাই 2√2 πr। এটা কাটাকুটি করলে কি পাবে? এখানে আবার 2 পাবে, আবার উপরে 2 নিচে √2, তার মানে এইটা যদি কাটি, উপরে একটা √2, তার মানে আলটিমেটলি দাঁড়ালো 2
√2 মিউ জিরো আই বাই পাই আর। ঠিক আছে, তাহলে দেখো আমার অপশন হচ্ছে পাই আর, এখানে আরটা এল হবে, কারণ আমি এই যে দৈর্ঘ্যটা সেটা টোটাল দৈর্ঘ্য এল, একটা সাইডের, এই একটা সাইডের এটা দৈর্ঘ্যটা এল। ওকে, তাহলে এই দৈর্ঘ্যটা যদি এল হয় তাহলে এটা এল হবে, এটা এল হবে। তার মানে আমার অপশন কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এইটা অপশন সি, √2 মিউ জিরো আই বাই পাই এল। এবার দুটো প্রবলেম দেখে নিই প্রবলেম সেট 1 এর। ঠিক আছে, প্রবলেম সেটের প্রথম প্রবলেমটা দেখো, একটি দীর্ঘ তার পিকিউআর কে কিউ বিন্দুতে সমকোণে বাঁকানো আছে। তাহলে এই তারটাকে, এই একটা তার যেখানে সমকোণে বাঁকানো আছে, তাহলে এদিকেও ইনফাইনাইট এদিকেও ইনফাইনাইট, ওকে, অসীম। বলেছে এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হচ্ছে, যে দেখা যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর কিউ এর বর্ধিতাংশের ওপর ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তাহলে এইখানে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলেছে, কিউ ও বলে দিয়েছে 5 সেন্টিমিটার। দেখো এবার দেখো এখানে দুটো সেগমেন্ট আছে, আমি সবসময় বলেছি সেগমেন্টে ভাগ করে নেবে, একটা সেগমেন্ট হচ্ছে এইটা, একটা সেগমেন্ট হচ্ছে এইটা। তাহলে এই সেগমেন্টের দেখো এই পয়েন্টটা অক্ষের উপরে, তার মানে এই তারটার জন্য এইখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র থাকবে না, যেখানে থাকবে সেটা হচ্ছে এইটার জন্য। এবার এইটার জন্য দেখো এইটা আমরা একটা অর্ধ অসীম তার কল্পনা করতে পারি, একটু আগে দেখলে। তাহলে অর্ধ অসীম তার ম্যাগনেটিক ফিল্ড কত ছিল, পূর্ণ অসীমের অর্ধেক যেটা বের করেছিলাম সেটা হচ্ছে মিউ জিরো আই বাই 4 পাই আর। এর এখানে সব কিছু দেওয়া আছে, মিউ জিরো আই কত 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু আই দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, নিচে হচ্ছে 4 পাই ইন্টু আর হচ্ছে 5 সেন্টিমিটার, 5 ইন্টু 10⁻⁻2 করলাম কারণ মিটারে নিয়ে এলাম। ফাইনালি কত হবে দেখো, 4 পাই ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত 2/5 ইন্টু 10⁻⁻5, এটা কি টেসলা হবে। 2/5 মানে কত 0.4 ইন্টু 10⁻⁻4 টেসলা, এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 10⁻⁻6 টেসলা। এটাই দেখবে তোমাদের অ্যান্সার আছে, এই যে 4 ইন্টু 10⁻6 টেসলা। তাহলে বুঝে গেলে কিভাবে হবে। আরেকটা প্রবলেম দেখে নিই। দেখো এই প্রবলেমটা বলেছে একটি দীর্ঘ তার PQRST, তার মানে এই পুরো তারটা, এখানে দেখো তিনটে সেগমেন্ট আছে, একটা হচ্ছে এই সেগমেন্টটা, একটা হচ্ছে এই সেগমেন্টটা, আর একটা এই বাঁকানো সেগমেন্টটা, বোঝা গেল। এই তিনটে সেগমেন্ট বলেছে I = 10 অ্যাম্পিয়ার, এখানে কারেন্টটা দিয়ে দিয়েছে কত, অর্ধবৃত্তাকার মানে কিউআরএস অংশের কেন্দ্রবিন্দু ও তে, মানে এই যে এটা কেন্দ্রবিন্দু, চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো যখন ও কিউ সমান 2 সেন্টিমিটার। তাহলে এই ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে, এই ডিস্টেন্সটা বলেছে 2 সেন্টিমিটার। বেশ ঠিক আছে, আমি আবার সেই তিনটে সেগমেন্টটা ভাগ করব। দেখো দুটো এই ক্ষেত্রে দুটো অসীম তার আছে, অর্ধ অসীম, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। তাহলে দুটো অর্ধ অসীম তারের জন্য আগে বের করে নিই। তাহলে 2 ইন্টু মিউ জিরো আই বাই 4 পাই আর মানে হচ্ছে 2 সেন্টিমিটার। এখানে দেখো তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মিউ জিরো আই বাই 2 পাই আর, এবং মিউ জিরো হচ্ছে 4 পাই। আচ্ছা আগে আমি বের করে নিই, মিউ জিরো আই বাই 2 পাই আর দাঁড়ালো দুটো সেগমেন্টের জন্য। এই কার্ভটার জন্য কি হবে, আমি পূর্ণ বৃত্তের জন্য জানি, অর্ধবৃত্তের জন্য কত, অর্ধবৃত্তের জন্য তাহলে এটা হচ্ছে স্ট্রেট সেগমেন্টের জন্য, ওকে, এটা হচ্ছে কার্ভ সেগমেন্টের জন্য। অর্ধবৃত্তের জন্য কি হবে, মিউ জিরো আই বাই 4 আর, মিউ জিরো আই বাই 2 আর হয় পূর্ণ বৃত্তের জন্য। তাহলে এই দুটো আমরা অ্যাড করে দেবো, দুটো অ্যাড করলে কি দাঁড়াবে দেখো, তাহলে টোটাল যেটা হবে বি টোটাল, ধরো বি টোটাল হবে মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 পাই আর প্লাস মিউ জিরো আই ডিভাইডেড বাই 4 আর। এখান থেকে আমি মিউ জিরো আই 2 আর কমন নিলাম, তাহলে 1/পাই পড়ে থাকবে প্লাস 1/2 পড়ে থাকবে। আচ্ছা ওকে, এবার এইখানে দেখো এই অঙ্কটার খানিকটা এটার সাথে সিমিলারিটি আছে, যে অঙ্কটা আমরা অনেক আগে করেছিলাম এইটার সাথে, ঠিক আছে, এটার সাথে খানিকটা সিমিলারিটি আছে। এখানে দুটো সেগমেন্ট আছে, ওখানে একটাই সেগমেন্ট ছিল, এখানে দুটো সেগমেন্ট আছে। আচ্ছা এবার দেখে নিই, তাহলে মিউ জিরো 4 পাই ইন্টু 10⁻⁻7 এটা বসালাম, কারেন্ট কত বলেছে 10 অ্যাম্পিয়ার ডিভাইডেড 2 আর কত বলেছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার তাহলে 2 ইন্টু 10⁻⁻2, এখানে হবে 1/পাই প্লাস
1/2। ওকে, ওকে, দেখো এখানে 4 পাই, 4 পাইটা থাক, তাহলে 4 পাই ইন্টু -7 টু -2, তার মানে 4 পাই ইন্টু 10 ইন্টু 10 টু -7 মানে 10 টু -6, আর নিচে 10 টু -2, তার মানে 10 টু -4, আর নিচে থাকবে 4, এখানে থাকবে 1/পাই প্লাস 1/2। আচ্ছা, দেখো 4 কেটে গেল, তার মানে পাই ইন্টু 10 টু দি পাওয়ার -4, ভেতরে থাকছে 1/প্লাস 1/2। এটা ক্যালকুলেশন তোমরা করে দেখবে, এটা ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটা আসবে। তোমরা বুঝে গেলে কিভাবে বার করতে হবে। আচ্ছা, তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলো। অনেকগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ এবং দুটো প্রবলেম সেট 1-এর থেকে প্রবলেম করালাম। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের আরও এমসিকিউ এবং প্রবলেম সেটের প্রবলেম আমি করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা।